আমন্ত্রণ দীপ্ত রাতের সংবাদের সাথে আছে আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে ডিজিটাল লেনদেনকে এগিয়ে নিচ্ছে বাংলা কিউআর। ভোক্তার থেকে 1 কোডেই বিনিময় মূল্য নিতে পারছেন বিক্রেতারা, বাড়ছে আগ্রহ। আমরা চাচ্ছি সকল ট্রানজেকশনকে ইনফর্মালভাবে না করে ফর্মাল ট্রানজেকশনের আওতায় নিয়ে আসতে। ঢাকা সহ 3 জেলায় একযোগে চালু হলো নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস। রাজধানীতে চলবে 10টি রুটে। সেবা সচল রাখার আহ্বান যাত্রীদের। সুন্দরভাবে অফিস আসতে পারবো, এই জন্য আমরা কাজটা ডেলিভারি ভালো দিতে পারবো। এটা মেয়েদের জন্য একটা বড় স্বস্তি। এখন আর পিছন ফিরে তাকানোর কোনো সময় নেই। চলমান গ্যাস সংকট নিয়ে জনদুর্ভোগ কমছেই না। বাসাবাড়িতে চুলা জ্বলছে নিভু নিভু। সিএনজি স্টেশনগুলোয় কেবলই ক্ষোভ ও আক্ষেপের সুর। গ্যাস পাওয়া যায় কিন্তু গ্যাসের আপনার হচ্ছে হাওয়া ঢোকে। তেলও নাই, গ্যাসও নাই, আমি গাড়িটা নিবো কেমনে? কাকে দোষ দেবো? আমাদের কর্মের দোষ। এখানে কেন জন্ম হলো আমাদের বাংলাদেশে? ঘর জুটলেও পানিতেই ভাগ্য তলিয়ে বাগেরহাটের মাঝিডাঙ্গা আশ্রয়নবাসীর। জোয়ার এলেই ডুবে যায় পথঘাট ও বসতঘর, নজর নেই প্রশাসনের। প্রত্যেকটা বছর আমরা পানিতে একদম ঘর বাড়ি সব তলায় যায়। পানি ভেঙে আমাকে স্কুলে যেতে অনেক কষ্ট হয়। আফগানিস্তানে 5 বছর পূর্ণ হলো তালেবান শাসনের। নারীর জন্য থমকে যাওয়া স্বপ্ন ও টিকে থাকার লড়াই চলছে। তৈরি হয়েছে অর্থনৈতিক সংকট। এবং বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য অস্ট্রেলিয়ার 13 সদস্যের দল ঘোষণা। বাদ পড়লেন ওপেনার ওয়েদারাল্ড, ফিরেছেন ম্যাট রেনশো। ডিজিটাল অর্থনীতি বা ক্যাশলেস দেশ গড়ার লক্ষ্যে বাংলা কিউআর বা কুইক রেসপন্স সেবা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ক্রেতারা যে কোনো ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার অ্যাপ দিয়ে একটি নির্দিষ্ট কিউআর কোড স্ক্যান করে খুব সহজেই বিক্রেতার পণ্যের দাম পরিশোধ করতে পারছেন, যা ব্যবহারে ক্রেতা বিক্রেতাদের মাঝে আগ্রহ বাড়াচ্ছে। বাংলা কিউআর নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের দেখুন প্রথম পর্ব। বাংলা কিউআর হলো দেশের একটি সার্বজনীন একক বা ইন্টার অপারেবল কিউআর কোড ব্যবস্থা। এর মাধ্যমে একটি মাত্র কিউআর কোড স্ক্যান করে বিভিন্ন ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেমন বিকাশ, রকেট, উপায়, নগদ এবং ডিজিটাল ওয়ালেটের অ্যাপ থেকে সরাসরি পেমেন্ট করা যায়। এই ব্যবস্থা লেনদেনকে সহজ করেছে। নতুন এই ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আগ্রহ তৈরি হচ্ছে। ক্যাশ টাকা আমার কাছে যথেষ্ট ছিল না, আমার আবার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা তুলে আনতে হতো, কিন্তু ভাইয়ের কাছে দেখলাম বাংলা কিউআর আছে, আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছিল, আমি ইজিলি কিউআরে কি পেমেন্ট করে কেনাকাটা করতে পারতেছি। ভাঙতির জন্য অন্য জায়গায় যাইতে হয়, আবার অনেক সময় জাল টাকা পাই, ছিঁড়া টাকা পাই, তো এই ধরনের কোনো সমস্যা হলো না। এদিক থেকে ঠিক আছে, ঝুঁকিটাও কম থাকে। আমার কাছে হ্যান্ড ক্যাশ থাকলো না, কার্ড নিয়ে ঘুরছি, কিউআর কোড দিয়ে পারচেজ করছি। এখন একটি মাত্র কিউআর কোড, ফলে আলাদা আলাদা বিকাশ, নগদ, রকেট, উপায় বা ব্যাংক অ্যাপসের জন্য ভিন্ন কিউআর স্ক্যানের প্রয়োজন নেই। বাংলা কিউআর কোড এমন একটি কোড যেটা বাংলাদেশের সবগুলো ব্যাংক অ্যাকাউন্ট, এমএফএস অ্যাকাউন্ট, ওয়ালেট অ্যাকাউন্ট এগুলোকে একত্রিত করেছে থ্রু ন্যাশনাল পেমেন্ট সুইচ। এবং এই বাংলা কিউআরের মাধ্যমে যে কোনো গ্রাহক, সে এমএফএসের গ্রাহক হতে পারে, সে একটা ওয়ালেট হোল্ডার হতে পারে, সে একটা ব্যাংকের গ্রাহক হতে পারে, সে এইটার মাধ্যমে পেমেন্টটা দিতে পারবে। বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনে ভাঙতি সমস্যার সমাধান হয়েছে। এছাড়া দূর হয়েছে ছেঁড়া নোট নিয়ে ক্রেতা বিক্রেতাদের নিত্যদিনের অসন্তোষ। আমাদের ইনফর্মাল ট্রানজেকশন এত বেশি হয় ক্ষুদ্র আকারের, সেগুলো এই আমার টোটাল ইকোনমিতে সবসময় হিসাব হয় না। যদি ওগুলি আমরা অন্তর্ভুক্ত করতে পারতাম, আমাদের ইকোনমির সাইজ হয়তো বা বর্তমানে যা বলা হচ্ছে তার চেয়ে অনেক বেশি হতো। এই কারণে আমরা চাচ্ছি সকল ট্রানজেকশনকে ইনফর্মালভাবে না করে ফর্মাল ট্রানজেকশনের আওতায় নিয়ে আসতে। ছোট দোকান বা ফুটপাতের হকারদের নিয়মিত ক্যাশলেস লেনদেনের ভিত্তিতে ডিজিটাল ক্রেডিট প্রোফাইল তৈরি হবে, যা পরবর্তীতে জামানত ছাড়া ব্যাংক ঋণ পেতে সাহায্য করবে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।
নারীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা সহ 3 জেলায় চালু হলো বিআরটিসির বিশেষ মহিলা বাস সার্ভিস। গোলাপি রঙের এসব গাড়ির চালক ও সহকারী সবাই নারী। নতুন এই সেবা পেয়ে যাত্রীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। রাজধানীর বিভিন্ন সড়কে এখন দেখা যাবে গোলাপি রঙের বাস। তবে অন্য সব বাসের চেয়ে এর বৈশিষ্ট্য আলাদা, কারণ চালক থেকে শুরু করে হেলপার ও কন্ডাক্টর সবাই নারী। মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ঢাকার মাল্টিমোডাম যোগাযোগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করবার ক্ষেত্রে ইবি বাস এখন খুবই জরুরি। এ সময় মন্ত্রী জানান, দেশের সব বিভাগেই পর্যায়ক্রমে মহিলা বাস সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। যে 200 ইবি বাস আমরা ডাইরেক্ট প্রক্রিমেন্টে গিয়েছি, তার মধ্যে 100 নারীদের জন্য আমরা রাখছি বিভিন্ন রুটে। তার মানে হচ্ছে রুট আরও বাড়ছে, বাসের সংখ্যা বাড়ছে, নারী বাস পরিষেবা নিশ্চিত হচ্ছে শুধুমাত্র এই 3 জেলায় নয়, অন্যান্য বিভাগেও। সরকারের এই উদ্যোগ নারীদের নিরাপদ, স্বস্তিদায়ক ও হয়রানিমুক্ত যাতায়াত নিশ্চিত করবে বলে মনে করেন যাত্রীরা। আমরা যেহেতু ছোটবেলা থেকে আমাদের ওইভাবে শেখানো হয় না ব্যাড টাচ গুড টাচ, কিন্তু বড় হওয়ার পরে আমরা কারোর সাথে সচরাচর শেয়ার করতে পারি না বিষয়টা যে কি হচ্ছে। মেয়েদের জন্য আলাদা মহিলা বাস করা, সেক্ষেত্রে আমরা এই হ্যারাসমেন্টের শিকারটা হই না। আমাদের এখানে তো সবাই আমরা মেয়ে, আমাদের বডিতে টাচ করার মতো কেউ নেই। সুন্দরভাবে অফিস আসতে পারবো, এই জন্য আমরা কাজটা ডেলিভারি ভালো দিতে পারবো, এতে রাষ্ট্র অনেক উপকৃত হবে। যাত্রী সেবার পাশাপাশি এই উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নারীর কর্মসংস্থান ও ক্ষমতায়ন। পরিবহন খাতের প্রায় পুরোটাই পুরুষদের নিয়ন্ত্রণে। গাজীপুর টু মাওনা রোড পর্যন্ত আমরা দাপিয়ে একদম ট্রেনিং করেছি এবং সফলভাবে উত্তীর্ণ হয়ে আজকে আমরা মহিলা বাস সার্ভিসে একজন মহিলা চালক হিসেবে অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লাগছে। নারীদের জন্য আপাতত 14টি বাস 13টি রুটে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকায় 10টি রুটে চলবে 10টি, একটি বাস একতলা এবং বাকি 9টি দ্বিতল। চট্টগ্রামে একটি রুটে 2টি দ্বিতল এবং বগুড়ায় 2টি রুটে 2টি দ্বিতল বাস চালানোর পরিকল্পনা রয়েছে সরকারের। নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে চালু হয়েছে বিশেষ মহিলা বাস সার্ভিস। নারী যাত্রীদের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে নির্ধারিত রুটে চলবে এই বাস। এতে কর্মজীবী নারী, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণীর নারী যাত্রীরা যাতায়াতের সুযোগ পাবেন। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় আজ থেকেই চলাচল করছে গোলাপি রঙের মহিলা বাস সার্ভিস। এই সেবা নিয়ে সাধারণ মানুষ কি বলছেন? দীপ্ত সংবাদের নিয়মিত আয়োজন জনতার কথায় জানবো সেই কথা। নারী যাত্রীদের বাস যাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে রাজধানীসহ দেশের বিভিন্ন সড়কে চালু হলো মহিলা বাস সার্ভিস। গোলাপি রঙের এই বাস সার্ভিসটির মূল আকর্ষণ হলো ড্রাইভার থেকে কন্ডাক্টর সবাই নারী। গোলাপি রঙের এই সার্ভিসটি নিয়ে সাধারণ জনগণ কি ভাবছেন? ইয়াং স্টুডেন্টদের বাবা মা বা প্যারেন্টসরাও বা গার্ডিয়ানরাও হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করবে যে তাদের মেয়েরা একটা নারী বান্ধব বাসে চলাচল করবে, এবং যারা আমরা বয়স মানে আমাদের বয়সী বা যারা আমাদের থেকে আরও বেশি বয়স্ক তারাও হয় স্বাচ্ছন্দ্যভাবে চলাচল করতে পারে বলে আশা করছি। পিছনে যে পুরুষ বসে থাকে সিটের মাঝখান দিয়ে হাত ঢুকাই দিচ্ছে, নারীরা প্রত্যেক দিন কোনো না কোনোভাবেই এটা শিকার হচ্ছে। তো যেহেতু মহিলা বাস সার্ভিস চালু হয়েছে, এটা মেয়েদের জন্য একটা বড় স্বস্তি। প্রতিদিনই এই লোকাল বাসে কিছু না কিছু হ্যাসেলের শিকার হতে হয়, তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা খুব ভালো একটা নারীদের জন্য একটা ব্যবস্থা বলেন বা বেনিফিটেড বলেন, যেটাই বলেন, খুব ভালো একটা বিষয় হয়েছে। পূর্বে এই সার্ভিস চালু হয়ে সেটা টিকসই হয়নি, কিন্তু এখন যে সার্ভিসটা চালু হলো আমার মনে হয় এখন আর পিছন ফিরে তাকানোর কোনো সময় নেই, এখন চ্যালেঞ্জ নিতে হবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর অটো ফাইন সিস্টেম ক্যামেরা। দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় এর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত প্রায় 250 কিলোমিটার এলাকায় 1427টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে আইন অমান্যকারী যানবাহন শনাক্ত হওয়ার পর নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে SMS এর মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে। জরিমানার টাকা পরিশোধ করা যাবে মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে। এআই প্রযুক্তির মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। পর্যায়ক্রমে বাংলাদেশের সকল মহাসড়কে এই ব্যবস্থা চালু করবো ইনশাআল্লাহ। আর মহাসড়কে যে চাঁদাবাজি হয়
সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সব কিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে। গ্যাস সংকটের দুর্ভোগ যেন কাটছেই না। একদিকে বাসাবাড়িতে জ্বলছে না চুলা, এতে নিত্যদিনের রান্না করাই এখন কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে সিএনজি ফিলিং স্টেশনগুলোয় শুধু আক্ষেপ আর ক্ষোভের চিত্র। রাজধানীর বিভিন্ন এলাকায় পাম্পগুলোর সামনে তৈরি হচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। গত 2-1 দিন আগে জ্বালানি সংকটের কারণে এই পেট্রোল পাম্পটি বন্ধ ছিল, যার সংবাদও প্রচার করেছিলাম আমরা মঙ্গলবার সকাল 10টা। এতদিন গ্যাস নেই সাইনবোর্ড ঝুলানো থাকলেও এদিন চিত্রটা একটু ভিন্ন। গ্যাস মিলছে এমন খবরে রাজধানীর 7 রাস্তার এই সিএনজি ফিলিং স্টেশনে তৈরি হয় যানবাহনের দীর্ঘ সারি। কেউ এসেছেন ভোরে, দীর্ঘ সময় অপেক্ষার পর জ্বালানি মিললেও গ্যাসের চাপ খুবই কম, এতে পূরণ হচ্ছে না ক্রেতার চাহিদা। 2.5 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত বইয়া আমরা 100 টাকার গ্যাস পাই, 50 টাকার গ্যাস পাই। গ্যাসের এত সংকট কেন, কে দিবে এই প্রশ্নের উত্তর? আমাদেরকে ওই যে মোয়া বুলানো, মোয়ার গল্প শোনান, ছেলের হাতের মোয়া, ওই গল্প শুনে আমাদেরকে এই চালান, আল্লাহ যেভাবে চালায় ওইভাবেই চলতেছি। গ্যাস পাওয়া যায় কিন্তু গ্যাসের আপনার হচ্ছে হাওয়া ঢোকে। এই যে স্লিপ 285 টাকার গ্যাস পেলাম। গ্যাসের দাম বাড়ানো লাগে, বাড়াবে, কিন্তু মানুষকে কষ্ট দেওয়ার কোনো যুক্তিকতা নাই। গ্যাস লইতে গেলে কি বলবো, কিছু বলার নেই। এটা কাকে দোষ দেবো? আমাদের কর্মের দোষ। এখানে কেন জন্ম হলো আমাদের বাংলাদেশে? আমাদের সময় গড়ালে সরবরাহ কিছুটা বাড়ে, তাই কাজের গতি বাড়ে কর্মীদের। এখন ড্রাইভার যতটুকু গ্যাসের দরকার হয়তো 3 ভাগের জায়গায় 2 ভাগ বা 1.5 ভাগ পাইতেছে, কিন্তু চলতেছে, কিন্তু পাম্প বন্ধ থাকতেছে না। একই ফিলিং স্টেশনের চিত্র পাল্টে যায় কিছুক্ষণ পরেই। হ্যান্ড মাইকে ঘোষণা করা হয় গ্যাস দেয়া বন্ধ। এ খবরে হতাশ হয়ে পড়েন গ্যাস নিতে আসা গ্রাহকরা। মনে চাইছে যে পাম উড়ে যায়, এরকম মনে হয়, নিজে মনে হয়। তেলও নাই, গ্যাসও নাই, আমি গাড়িটা নিব কেমনে? কোনো উপায় নাই এখানে যদি গ্যাস আমি না পাই এখন বর্তমানে। মেন রোড থেকে সিরিয়াল ধরে ঘুরে এই জায়গায় আসছি, এখন মাইকিং করা কইতাছে গ্যাস নাই। ঠিক কেসটা এরকম হয়ে গেছে, ওই কেসে উঠতে গেছে, বন্ধ হয়ে গেছে লাইনে গ্যাস। দেশে গ্যাসের যে তীব্র সংকট তার অন্যতম উদাহরণ এই গাড়ির দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও পাচ্ছে না সেই কাঙ্ক্ষিত গ্যাস। এই ভোগান্তির যেন শেষ নেই। শুধু পরিবহন নয়, বাসাবাড়িতেও ভোগান্তি চরমে। অনেক স্থানে দিন হোক বা রাতে জ্বলছে না চুলা। বাচ্চাদের যে কোনো কিছু রান্না করে খাওয়াবো তা কোনো কায়দা নেই, কোনো রকম গ্যাস থাকেই না একদিন। দেশে গ্যাসের চাহিদা যেখানে প্রতিদিন প্রায় 4,000 মিলিয়ন ঘনফুট, সেখানে দেশে উৎপাদন কমে যাওয়া ও এলএনজি সরবরাহের সীমাবদ্ধতায় সর্বোচ্চ 2,425 মিলিয়ন ঘনফুট গ্যাস মিলছে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজস্ব ব্যবস্থাপনা আরও আধুনিক, জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাজস্ব সম্মেলনে তিনি বলেন, করদাতাদের এমন একটি ব্যবস্থা দিতে হবে যেখানে এনবিআরকে মানুষ ভয় নয়, বিশ্বাস করবে, ফলে সহজ হবে রাজস্ব আহরণ। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার আয়োজন করা হয় রাজস্ব সম্মেলন 2026। এর উদ্দেশ্য অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বৃদ্ধি করা এবং আধুনিক, কার্যকর ও জনবান্ধব রাজস্ব ব্যবস্থাপনা গড়ে তোলা। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর এই যৌথ আয়োজনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনীতির মধ্যে দায়িত্ব নেওয়া বর্তমান সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হল অভ্যন্তরীণ আয় বাড়ানো। এনবিআর এর সকল কার্যক্রমের সাফল্যের উপরেই সরকারের সকল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের সফলতা বহুলাংশে নির্ভরশীল। রাজস্ব ব্যবস্থাপনায় অতীতের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার সমালোচনা করে এনবিআরকে জনগণের আস্থাভাজন প্রতিষ্ঠানে পরিণত করার পরামর্শ দেন সরকার প্রধান। কর ব্যবস্থাপনা কিংবা কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন, যাতে মানুষ স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কর আদায় স্বাচ্ছন্দ্য বোধ করেন। রাজস্ব ব্যবস্থাপনার উপরে ভ্যাট ট্যাক্স দাতাদের আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তৈরি হলে রাজস্ব আহরণ অনেক সহজ হয়ে যায়। সুতরাং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডকে এমনভাবে গড়ে তোলা প্রয়োজন যেখানে মানুষ এই প্রতিষ্ঠানকে ভয় না করে বরং বিশ্বাস করবে।
বৈশ্বিক ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে রাজস্ব কর্মকর্তাদের ডিজিটাল ইকোনমি, ই কমার্স, ট্রান্সফার প্রাইসিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডাটা অ্যানালিটিক্সে দক্ষতা অর্জনের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। আমি আশা করি দেশের স্বার্থে আপনারা এনবিআরকে জনগণের আরো বিশ্বস্ত এবং আস্থাভাজন প্রতিষ্ঠানে পরিণত করতে সক্ষম হবেন। ব্যক্তি স্বার্থের চেয়ে প্রতিষ্ঠান তথা সবার আগে দেশের স্বার্থ রক্ষা করা প্রয়োজন। রাজস্ব আহরণে সাম্প্রতিক প্রবৃদ্ধির ধারা অটুট রাখতে সংশ্লিষ্টদের তাগিদ দেন প্রধানমন্ত্রী। আপনারা অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। জোয়ার ভাটার সঙ্গে লড়াই করে বেঁচে আছেন বাগেরহাট সদর উপজেলার মাঝিডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। জোয়ার এলেই পানিতে তলিয়ে যায় বসতঘর ও রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা, ফলে তৈরি হয় চরম ভোগান্তি। 1998 সালে শুরু হওয়া বাগেরহাট সদর উপজেলার মাঝিডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পটিতে এখন বসবাস করেন প্রায় 3 শতাধিক পরিবার। প্রতি বছর বর্ষা মৌসুমে বৃষ্টি এবং জোয়ারের পানিতে প্লাবিত হয় এখানকার প্রতিটা ঘর এবং চলাচলের মূল যে সড়কটি সেটি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা এই ভোগান্তির মধ্যে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ টেকসই বেড়িবাঁধ সহ কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেননি। প্রতি বছর বর্ষার মৌসুম আসলে জোয়ারের পানিতে প্রত্যেকটা পরিবারের ডুবতে হয়, আর ভাটা হলে শুকায়। মাঝিডাঙ্গায় আশ্রয়ণ প্রকল্পে আজ কতটা বছর আমরা এরকম ভুক্তভোগী। আজ 5-7 দিন রান্না বান্না আমাকে চলে না, আমরা ঘরে থাকতে পারি না। আমরা প্রত্যেকটা বছর আমরা পানিতে একদম ঘর বাড়ি সব তলায় যায়, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না। প্রতিদিন পানি ভেঙে আমাকে স্কুলে যেতে অনেক কষ্ট হয়। 3 শতাধিক পরিবারের প্রায় 2000 বাসিন্দার এখন রয়েছে চরম ভোগান্তির মধ্যে। জলাবদ্ধতার কারণে যে মানুষের দুর্ভোগের কথা জানতে পেরে আমরা এখানে এসেছি এবং দুর্যোগ পরবর্তী সহযোগিতা হিসেবে আমরা এই পানিবন্দী মানুষদেরকে আমরা কিছু খাদ্য সহায়তা প্রদান করছি এবং পরবর্তীতে আমরা এখানকার স্থায়ী সমাধানের জন্য চিন্তা ভাবনা করছি। মাঝিডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের এখন একটাই দাবি, বছরের পর বছর ধরে চলতে থাকা এই ভোগান্তির অবসান এবং একটি টেকসই বেড়িবাঁধ। মামুন আহমেদ, দীপ্ত সংবাদ, বাগেরহাট। রাজশাহীতে এবার পাটের ফলন বেশ ভালো হয়েছে, মিলছে প্রত্যাশিত দামও, ফলে মাঠে মাঠে ফিরছে ব্যস্ততা আর কৃষকের মুখে ফুটেছে স্বস্তির হাসি। একসময় লোকসানের কারণে যে পাট চাষ ছেড়ে দিচ্ছিলেন অনেক কৃষক, এবার সেই পাটই তাদের নতুন করে আশার আলো জগাচ্ছে। গতবারের চেয়ে এবারে ফলন ভালো হয়েছে পাটের। কৃষকের 1 বিঘা জমিতে 10 থেকে 12 মণ পাট হবে। বরাবর যে চাকরা যে দামে চলছে, এরকম দাম থাকলে কৃষকের লাভজনক হবে। গতবারও ফলন ওরমই 9-10 মণ ছিল, দাম পাইছি কম। আগের তুলনায় 70% জমিতে শুধু পাট আর পাট, ধরেন যেগুলা পেঁয়াজ রসুন আসছিল, এছাড়াও এক্সট্রা গমের জমিগুলা সম্পূর্ণই পাট। এবারে পাটের দামটাও একটু ভালো আছে, তাতে বোঝা যাচ্ছে যে গতবারকার থেকে এবারে লাভবানটা একটু কৃষক বেশি হবে। ইতিমধ্যেই এবছরের পাটের আমাদের 50 ভাগের মতো পাট আমাদের পত্তন সম্পন্ন হয়েছে। কৃষকরা বাজার মূল্য এখন পর্যন্ত যেটা পাচ্ছে ভালো পাচ্ছে। আশা করি এবছর কৃষকরা পাটের ভালো দাম পাবে। ভালো ফলন, বাজারে ন্যায্য দাম আর বিশ্বজুড়ে পরিবেশ বান্ধব পণ্যের চাহিদা বাড়ায় রাজশাহীর কৃষকদের বিশ্বাস, হারানো গৌরব ফিরে পেতে পারে বাংলাদেশের সোনালী আঁশ। ইউসুফ আদনান, দীপ্ত সংবাদ, রাজশাহী। নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানী শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে 3 দিনব্যাপী নাট্য উৎসব। সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় উদ্বোধনী আয়োজনে ঢাকা থিয়েটার মঞ্চস্থ করে সেলিম আল দীন রচিত নিমজ্জন। এছাড়া বুধবার জাতীয় নাট্যশালায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ মঞ্চস্থ করবে জহরনামা। উৎসবের সমাপনী দিনে বৃহস্পতিবার একই মঞ্চে প্রদর্শিত হবে নাটক একসাথে চলি একসাথে বাঁচি। পরিবেশনায় থাকবে নাট্য সংগঠন সুন্দরম। সেই সব কবি, গণিতবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, দার্শনিক সাম্যিক গণতন্ত্রের মধ্য দিয়ে মানুষের নব নব উত্থানকে নিশ্চিত জ্ঞান করেছেন, কিংবা তারও আগের শতাব্দীতে খোদার সঙ্গে নির্দিষ্ট ফিলিস বাদী করেছিল। মানুষের চূড়ান্ত আকাঙ্ক্ষার গন্তব্য এবার দীপ্ত সংবাদের নিয়মিত আয়োজন সংবাদ সংক্ষেপ।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ঐতিহ্যবাহী শাহপীর কেল্লা বাবার মাজারের ওরস উপলক্ষে বসানো 4টি দান বাক্স থেকে প্রথমবারের মতো নগদ 1,03,00,000 টাকা পাওয়া গেছে। এর সঙ্গে বিপুল স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রাও রয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে 4 সন্তানের জন্ম দিয়েছেন প্রসূতি তিশা খাতুন। তাদের মধ্যে 2টি ছেলে ও 2টি মেয়ে। নির্দিষ্ট সময়ের আগে 34 সপ্তাহে জন্ম নেওয়া এই নবজাতকেরা বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার আপন চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। এই নিয়ে স্থানীয়ভাবে সালিশ বসিয়ে অভিযুক্ত তরুণকে কান ধরে মাত্র 7 বার উঠবস করিয়ে শাস্তি দেওয়া হয়। তবে এই বিচার প্রত্যাখ্যান করেছে ওই কিশোরীর পরিবার। বদলে যাচ্ছে বাংলাদেশ জেলের নাম, পরিবর্তন করে নতুন নাম কাস্টোডিয়াল অ্যান্ড কারেকশন সার্ভিস করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন। দীপ্ত বার্তা কক্ষ। আফগানিস্তানে তালেবান সরকারের 5 বছর পূর্ণ হয়েছে। এ নিয়ে বিস্তারিত দেখব একটি রিপোর্টে। 2021 সালের 15ই আগস্ট 5 বছর আগে প্রায় কোনো প্রকার বাধা ছাড়াই আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয় তালেবান যোদ্ধারা। যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র বাহিনী আফগানিস্তান থেকে সরে যাওয়ার পর এক বিশৃঙ্খলার মধ্যে দিয়ে দ্বিতীয়বারের মতো কাবুলের ক্ষমতার মসনদে বসে ইসলামপন্থী রাজনৈতিক এই সংগঠনটি। এরপর কেটে গেছে 5 বছর। আফগানিস্তানের ক্ষমতা দখলের পর পুরো দেশটির উপর নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। বড় বিদ্রোহ তারা দমন করেছে এবং দেশটির পরিস্থিতি স্থিতিশীল করেছে। বিদ্রোহী গোষ্ঠী থেকে একটি কঠোর কেন্দ্রীভূত শাসন ব্যবস্থায় রূপান্তরিত হয়েছে। বিশেষ করে দেশটির সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার হাতে ক্ষমতা ক্রমেই কেন্দ্রীভূত হয়েছে। কিন্তু এর বিনিময়ে আফগানিস্তান আরও দরিদ্র, বিচ্ছিন্ন ও দমনমূলক রাষ্ট্রে পরিণত হয়েছে। তালেবান শাসনের সবচেয়ে সমালোচিত দিক নারীদের ওপর কঠোর বিধিনিষেধ। গত 5 বছরে সবচেয়ে বেশি শোষণের শিকার হয়েছে আফগানিস্তানের নারীরা। সমাজের প্রতিটি স্তরে বঞ্চিত হয়েছে তারা। আফগানিস্তান বিশ্বের একমাত্র দেশ যেখানে 6ষ্ঠ শ্রেণীর পর থেকে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা বন্ধ। এছাড়া বিশ্ববিদ্যালয়ে নারীদের পড়াশোনা এবং শিক্ষকতাও নিষিদ্ধ। এতে করে নারী চিকিৎসক, শিক্ষক সহ বিভিন্ন পেশাজীবীর ঘাটতি তৈরি হচ্ছে। তালেবানের কট্টরপন্থী শাসনের কারণে দেশটি প্রায় 2,20,00,000 নারীর অধিকার ক্রমেই সংকুচিত হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী বর্তমানে আফগানিস্তানে মাত্র 7% নারী কর্মসংস্থানে যুক্ত হতে পারছেন। চলাফেরা, চাকরি ও জনজীবনে অংশগ্রহণের ক্ষেত্রেও নারীরা কঠোর বিধিনিষেধের মুখে পড়ছেন। চাপিয়ে দেওয়া হয়েছে পুরুষ অভিভাবক ছাড়া ভ্রমণে কড়াকড়ি, বিয়ের ন্যূনতম 16 বছরের বয়সসীমা তুলে দেওয়া সহ একের পর এক নিয়ম। এমনকি তালেবান সরকারের বিধানে পুরুষরা স্ত্রীকে মারধরও করতে পারবে যতক্ষণ পর্যন্ত হাড় না ভাঙে বা দৃশ্যমান ক্ষত না তৈরি হয়। তালেবান ক্ষমতায় আসার পর থেকে প্রকাশ্যে শাস্তির বিধানও জোরদার করা হয়েছে। গত 5 বছরে শত শত মানুষকে প্রকাশ্যে বেত্রাঘাতের তথ্যও রয়েছে। এমনকি পুরুষ বন্ধুর সঙ্গে যোগাযোগের অপরাধে নারীদের চাবুক মারা হয় এবং জেলে পাঠানো হয়। আফগান শিশুরাও তালেবান আমলে বড় সংকটে রয়েছে। সেভ দ্য চিলড্রেনের তথ্য মতে প্রতি 10 শিশুর একজন তীব্র অপুষ্টিতে ভুগছে। তালেবান ক্ষমতায় ফেরার পর আন্তর্জাতিক সহায়তা প্রায় 75% কমেছে। তবে অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিকে পুরোপুরি ভেঙেও পড়তে দেয়নি তারা। কিন্তু বর্তমানে দেশটিতে দারিদ্র্য আর দৈনন্দিন সংকটে মানুষ এতটাই বিধ্বস্ত যে শিক্ষা আর ভবিষ্যতের চিন্তা তাদের কাছে বিলাসিতা। প্রতিদিন শুধু বেঁচে থাকাটাই অনেক বড় বিষয়। 5 বছর পর সামরিক ও প্রশাসনিকভাবে তালেবান এখনো শক্ত অবস্থানে। বিশ্লেষকদের মতে শুধু আন্তর্জাতিক চাপ দিয়ে তালেবানের নীতি পরিবর্তন করানো সহজ নয়। 5 বছর পরও আফগানিস্তানের সবচেয়ে বড় প্রশ্ন, বিশ্বের সঙ্গে আলোচনায় কি নীতি বদলাবে আফগানিস্তান, নাকি পরিবর্তনের জন্য অপেক্ষা করতে হবে আফগান সমাজের ভেতর থেকেই? ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য 13 সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। বাদ পড়েছেন ওপেনার জ্যাক ওয়েদারল্ড আর তার জায়গায় ডাক পেয়েছেন ম্যাট রেনশো। এই একটি পরিবর্তনই এনেছে অস্ট্রেলিয়া। ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার 2 ইনিংসে
23 ও 0 রানে আউট হন ওয়েদারাল্ড। ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে তার বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করেছে। আগামী 22 আগস্ট শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। নতুন ফুটবল মৌসুমের জন্য বিদেশি কোচ নিয়োগ দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই নিয়ে দেখব মোহাম্মদ হাসিবের একটি রিপোর্ট। কেবল বড় বাজেটের দল গড়েই থেমে থাকেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন ফুটবল মৌসুমের জন্য চূড়ান্ত করেছে বিদেশি কোচও। ক্লাব কর্মকর্তারা শুরুর দিকে উজবেকিস্তান ও ডেনমার্কে কোচের আভাস দিলেও শেষ পর্যন্ত আর্জেন্টিনায় জন্ম নেওয়া স্পেনের নাগরিক ফার্নান্দো আন্দ্রেস সান্তিয়াগো ভারেলাকে নিয়োগ দিয়েছে সাদা কালো শিবির। উয়েফা প্রো লাইসেন্সধারী এই কোচের কোচিং ক্যারিয়ারে বড় অংশই কেটেছে ভারতে। ফার্নান্দো আন্দ্রেস সান্তিয়াগো ভারেলা, তার জন্ম আর্জেন্টিনায়, তার রেসিডেন্স হয়েছে স্পেনে, তার বয়স 53 বছর, প্রো লাইসেন্সধারী কোচ। 2026-27 মৌসুমে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডে ফুটবল দলের হেড কোচ হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। একটা ভালো দল গঠন করছে রেজাল্টের জন্য, এবং এই রেজাল্টটা ধরে রাখার জন্য ক্লাব কর্তৃপক্ষ যতটা সহযোগিতা করেছে, আমাদের খেলোয়াড়দের কাছ থেকে কিন্তু সেই সহযোগিতা থাকতে হবে। বাফুফের সূচি অনুযায়ী আগামী 25 আগস্ট ফেডারেশন কাপ ও 28 আগস্ট ঘরোয়া ফুটবল লিগ শুরু হওয়ার কথা, কিন্তু ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের মতো বাকি ক্লাবগুলোর প্রস্তুতি এখনো চোখে পড়ার মতো নয়। তাতে সময় অনুযায়ী মাঠের খেলা শুরু করা বেশ কঠিন হয়ে পড়েছে। সেই সাথে পেশাদার লীগ কমিটি বর্তমান চেয়ারম্যানও একটি ক্লাবের সভাপতির দায়িত্বে রয়েছেন। এতে ঘরোয়া খেলার উপর কিছুটা হলেও প্রভাব পড়ে। সোমবার বাফুফের সভাপতির সাথে এই নিয়ে আলোচনায় এই বিষয়ে সুষ্ঠু সমাধান হয়েছে বলে জানান ক্লাবের কর্মকর্তারা। আমরা মোহামেডান ক্লাব থেকে আলাদাভাবে লিখিতভাবে দিছি, বিএসএল এর ক্লাব এবং প্রফেশনাল লিগে বিএফএল এর ক্লাব, সব ক্লাবগুলি সাইন করে আমরা দিছি। আমরা চাই একটা নিরপেক্ষ লীগ কমিটি যেটার অধীনে খেলাগুলি হোক এবং স্বচ্ছতা থাকুক। ওনারা বলছে দ্রুততম সময়ের মধ্যে এটাকে ভেঙে নতুনভাবে করবে এবং ক্লাবের প্রতিনিধিত্ব থাকতে হবে। আগামী সপ্তাহে ঢাকায় আসতে পারেন মোহামেডানের নতুন কোচ। এরপর মাঠের অনুশীলনে ফিরছেন ক্লাবের ফুটবলাররা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। শেষ করব দীপ্ত রাতের সংবাদ। বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। দেশে ডিজিটাল লেনদেনকে এগিয়ে নিচ্ছে বাংলা কিউআর। ভোক্তার থেকে 1 কোডেই বিনিময় মূল্য নিতে পারছেন বিক্রেতারা, বাড়ছে আগ্রহ। ঢাকা সহ 3 জেলায় একযোগে চালু হলো নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস। রাজধানীতে চলবে 10টি রুটে। সেবা সচল রাখার আহ্বান যাত্রীদের। চলমান গ্যাস সংকট নিয়ে জনদুর্ভোগ কমছেই না। বাসাবাড়িতে চুলা জ্বলছে নিভু নিভু। সিএনজি স্টেশনগুলোয় কেবলই ক্ষোভ ও আক্ষেপের সুর। ঘর জুটলেও পানিতেই ভাগ্য তলিয়ে বাগেরহাটের মাঝিডাঙ্গা আশ্রয়নবাসীর। জোয়ার এলেই ডুবে যায় পথঘাট ও বসতঘর, নজর নেই প্রশাসনের। আফগানিস্তানে 5 বছর পূর্ণ হলো তালেবান শাসনের। নারীর জন্য থমকে যাওয়া স্বপ্ন ও টিকে থাকার লড়াই চলছে। তৈরি হয়েছে অর্থনৈতিক সংকট। এবং বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য অস্ট্রেলিয়ার 13 সদস্যের দল ঘোষণা। বাদ পড়লেন ওপেনার ওয়েদারাল্ড, ফিরেছেন ম্যাট রেনশো। ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।